ভালো ফুল হয়নি বলে আপনি দেখাতে দিতে চাইছিলেন না, কিন্তু যে কোনো মানুষ সময় না দিলে তো ভালো ফুল করা মুশকিল। তাতেও আপনি কিন্তু গাছগুলো দাঁড় করিয়ে দিয়েছেন, এটাই মুন্সিয়ানা হয়েছে আর কি। এই যে আমরা ফুলটা দেখছি, এটা কি ফুল? এটা বোলাডি ওরো। বোলাডি ওরো, এটা কোন দেশের ফুল, মানে কোন দেশ থেকে এসছে? এটা জাপ কোম্পানি আর কি, জাপানি ফুল। জাপানি ফুল ভায়া আমেরিকা, অস্ট্রেলিয়া, এগুলো আমাদের দেশে আসে। তারপরের ফুলটা এইখানে সবগুলোই বোলাডি ওরো। ও, সবগুলো একই ফুল? একই ফুল, বিভিন্ন স্টেজে আছে আর কি। এই ফুলটার এই ইয়েলো কালারই হয়? হ্যাঁ, ইয়েলো কালারই, একটাই ভ্যারাইটি? একটাই ভ্যারাইটি। এই চন্দ্রমল্লিকার যে ইতিহাস, যদি একটুখানি দু একটা কথা বলেন এর ইতিহাস সম্পর্কে, কিভাবে ভারতবর্ষে এটা এলো এবং কিভাবে? ভারতবর্ষে এসছে ইংরেজদের সঙ্গে সঙ্গে এগুলো এসছে। তার আগে ভারতবর্ষে চন্দ্রমল্লিকা ছিল, কিন্তু এখন যে প্রজাতি চন্দ্রমল্লিকাগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ইংরেজদের সঙ্গে সঙ্গেই এসছে ভ্যারাইটিগুলো। এর আগে জাপানে প্রথম চন্দ্রমল্লিকা চীন থেকে আসে। হ্যাঁ, জাপানিরা ওই যারা বুদ্ধিস্ট মঙ্ক তারা চীনে যেতেন, ওখান থেকে সংগ্রহ করে নিয়ে আসতেন। এবং জাপানের ফুল কিন্তু চন্দ্রমল্লিকা ফুলই হচ্ছে তো জাতীয় ফুল। ওদের রাজমুকুটে, ওদের মুদ্রা, সবকিছুতেই কিন্তু চন্দ্রমল্লিকার ব্যবহার প্রচুর আছে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। সুন্দর ভালো ফুল করার জগতে, বিশেষ করে চন্দ্রমল্লিকা করার জগতে আমরা বহু বছর ধরে জ্যোতির্মল পাল মহাশয়ের নাম শুনে আসছি। আমার পাশেই দাঁড়িয়ে রয়েছেন, আজকে ওনার ছাদে এসেছি। উনি চন্দ্রমল্লিকা যেমন নিজের বাড়িতে করেন এবং তার সাথে সাথে বিভিন্ন প্রদর্শনীতে জাজ হিসাবে জাজমেন্টের জন্য যান। চলুন আজকে ওনার কাছ থেকে আমরা চন্দ্রমল্লিকা নিয়ে অনেক কিছু জানতে থাকি। নমস্কার। নমস্কার স্যার, আপনি বলুন আমাদের চন্দ্রমল্লিকা নিয়ে। চন্দ্রমল্লিকা তো ফুলের মধ্যে সেরা। হ্যাঁ, এর নেশা আমাকে মানে খুব অল্প বয়সেই পাই আর কি। অল্প বয়স বলতে একদম শৈশবে বা যুবা অবস্থায় নয়, যখন থেকে চাকরি করতে শুরু করি, কারণ এর তো খরচাপাতি প্রচুর। চাকরি করতে শুরু করি 80-র দশক থেকে চন্দ্রমল্লিকার নেশা আমাকে পেয়ে বসে, এবং তখন থেকেই গাছ করছি। আর বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন? হ্যাঁ, পুরস্কার তো পেয়েছি। বাইরে কোথাও কম্পিটিশন আমি নীতিগতভাবে যাই না। আমাদের লোকাল যে শোটা হয়, চাকদা ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের একটা প্রদর্শনী হয় 30 বছর ধরে, এবার 30তম। এখানে আমি একদম সেই প্রথম অবস্থার থেকেই আমি এই মানে ফুল দিয়ে আসি চন্দ্রমল্লিকা। 13 বছর আমি সম্পাদক ছিলাম। হ্যাঁ, সেই যে শুরু, তারপরে এখনও সেই আমাদের সেই প্রচেষ্টা চালু আছে। আস্তে আস্তে কলেবর অনেক বৃদ্ধি পেয়েছে, ফুলের মানও বৃদ্ধি পেয়েছে। নতুন প্রযুক্তি, নতুন সার, নতুন ওষুধপত্র, এসবে চন্দ্রমল্লিকার এখন ভলিউম অনেক বেড়ে গেছে। হ্যাঁ, প্রথম দিকে এরকম ছিল না, কিন্তু চন্দ্রমল্লিকার ভলিউম বাড়ার সঙ্গে সঙ্গে মানে যেহেতু কেমিক্যাল বা অন্যান্য জিনিসগুলো অনেক সময় বেশি ব্যবহার হচ্ছে, তার যে উজ্জ্বলতা ফুলের, হ্যাঁ, অনেক সময় কিছুটা কম হচ্ছে। তবুও চন্দ্রমল্লিকা, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। এবং এটা হচ্ছে কি আমাদের যত ফুল আছে তার সেরা ফুল বলে আমি বিশেষভাবে মনে করি। আর আপনি শুধু চন্দ্রমল্লিকাই করেন? আমি শুধু চন্দ্রমল্লিকাই করি। এখন বিভিন্ন চিকিৎসার প্রয়োজনে বাইরে যেতে হচ্ছে বলে গাছ অত ভালো করতে পারছেন না। এবছর বিশেষ করে 3 বছর ধরে আমার মেয়েকে নিয়ে যেতে হয় বাইরে, হায়দ্রাবাদে 2-3 মাস পরই। যখন 2 ইঞ্চি করলাম, তারপরেই আমাকে যেতে হলো ছেড়ে দিয়ে। আবার ফিরে আসার পর যখন 4 ইঞ্চির থেকে ফাইনাল টবে করলাম, তা আবার যেতে হলো। আবার এই সামনে জানুয়ারির 18 তারিখে আবার চলে যাবো। এইভাবে আমাকে এই করতে হচ্ছে। কত বয়স হয়েছে? আমার 70 বছর। 70 বছর। আর কত বছর ধরে করছেন চন্দ্রমল্লিকা? এই তো আমি শুরু করেছি ধরুন 80-র দশকে। 80-র দশকে দীর্ঘ বছরের দীর্ঘ বছর ধরে করছি। প্রথমে একতলা ছিল, তখন নিচে করতাম। পরে দোতলা হওয়ার পর হনুমানের দৌড়াতি থেকে বাঁচার জন্য এই যে চারিদিকে নেট করেছেন, নেটিং ফিটিংগুলো করে নিয়েছি। এখন একটু নিশ্চিন্তে থাকা যায় আর কি। হনুমানে কোনো ফুলের ক্ষতি করে না, কিন্তু গাছপালা ভাঙে আর কি। গোলাপ যেমন খেয়ে ফেলে, চন্দ্রমল্লিকা সেই ভয়টা নেই। চন্দ্রমল্লিকা এইভাবে খায় না? না, খায় না। চন্দ্রমল্লিকা ডালিয়া এগুলো খায় না, কিন্তু নষ্ট করে তো। বাচ্চাগুলো এসে গাছের উপর লাফানো, এটা এগুলো দৌড়াদৌড়ি করে। হ্যাঁ, এগুলো করতেই থাকে। আগের দিনের অধীর চক্রবর্তী মহাশয়ের ভিডিওতে আপনার কথা বলেছেন টার্বুলেন্ট ফোটানোর কথা। হ্যাঁ, তা আপনি ওই অনেক যে ফুলগুলো ফোটানো যায় না, সেই ফুলগুলো অনেক ফুটিয়েছেন। হ্যাঁ, অনেক অবস্টিনেট ফুল ফুটিয়েছি। হ্যাঁ, হচ্ছে কি আমার মূলত আমরা সহকর্মী ছিলাম, একই স্কুলে আমরা শিক্ষক ছিলাম। উনি আমার থেকে বছর 12 বয়স ওনার বেশি।
তা আমি যখন প্রথমে ঢুকলাম ওনার বাড়িতে যেতাম এবং এই ফুল দেখতাম, সেখান থেকেই আমার নেশা পেয়ে বসে এবং অল্প কিছু গাছ ওনার কাছ থেকে নিয়ে আমি শুরু করি আর কি। তারপরে নেশা বাড়তে থাকে, আর এখন নেশা ছাড়তেও পারছি না, অসুস্থ হলে আর ছাড়তে পারি না। এটা এমন একটা নেশা যেটাকে ছাড়া খুব মুশকিল। সব নিজে হাতে করেন? হ্যাঁ, সব কিছু। আর এই ফুলটা যেহেতু একটা স্পেশাল ফুল, এই জন্য সবাইকে দিয়ে কাজটা করানো যায় না, না? কারণে যায় না। আপনি যত কিছু নিজের, চন্দ্রমল্লিকার মূলত হচ্ছে কি চন্দ্রমল্লিকার চোখ, আপনার দৃষ্টিশক্তি খুব প্রখর হতে হবে। প্রিপারেশন তো একটা আছেই, কিন্তু একটা গাছ কি চাইছে, জল কতটা প্রয়োজন সেই গাছে, হ্যাঁ, কী পরিমাণ খাবার দেওয়া দরকার, এগুলো মোটামুটি যারা দীর্ঘদিন কাজ করেন তারা মোটামুটি দেখলেই একটা বুঝতে পারেন। টাইম টু টাইম একে খাবার দেওয়া, স্নান করানো রেগুলার ওয়েতে, এইভাবে পরিচর্যা করলে এটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আপনার তো অজস্র ভিডিও রয়েছে পুরনো অসাধারণ ফুলের, হ্যাঁ, এবছরে সময় দিতে পারেননি, তবুও এখানে আমরা কিছু গাছ দেখতে পাচ্ছি। আপনি বোধহয় বাঁধছিলেন? হ্যাঁ, বাঁধছিলাম, এই জাস্ট বাঁধা শেষ করলাম। তা এই যে গাছগুলো একদম ছোট ছোট টবের মধ্যে আপনি করেছেন, 6 ইঞ্চি না 7 ইঞ্চি নাকি এগুলো? এগুলো প্রায় অর্ধেক মাটি আছে দেখুন টবে, তাও অর্ধেক মাটি। হ্যাঁ, আর এই গাছগুলো সব মাটিতে করা হয়েছে? সব মাটিতেই করা। ইয়ে বর্তমানে যে বিভিন্ন সব বেশিরভাগ গাছই সিন্ডারে করা হচ্ছে, আপনারা সিন্ডারে করেন? আমি সিন্ডারে কোনোদিন করিনি। সিন্ডারে কোনোদিনই করেননি? কোনোদিন করিনি। 1 বছর করেছিলাম, কিন্তু ভালো রেজাল্ট পাইনি, আবার মাটিতে ফিরে এসেছি পুরোপুরি। আপনারা মাটিতেই করে আসেন? মাটিতেই করে আসি। আমাদের দিকে মাটির তো কোনো সমস্যা নেই, কেবল সংগ্রহ করা। কলকাতার দিকে যেমন মাটির প্রবলেম হয়, তারা সিন্ডারে করে, এখানে সেরকম অসুবিধা নেই। ভালো ফুল হয়নি বলে আপনি দেখাতে দিতে চাইছিলেন না, কিন্তু যে কোনো মানুষ সময় না দিলে তো ভালো ফুল করা মুশকিল। তাতেও আপনি কিন্তু গাছগুলো দাঁড় করিয়ে দিয়েছেন, এটাই মুন্সিয়ানা হয়েছে আর কি। এই যে আমরা ফুলটা দেখছি, এটা কি ফুল? এটা বোলাডি ওরো। বোলাডি ওরো, এটা কোন দেশের ফুল, মানে কোন দেশ থেকে এসছে? এটা জাপ কোম্পানি আর কি, জাপানি ফুল। জাপানি ফুল, ভায়া আমেরিকা, অস্ট্রেলিয়া, এগুলো আমাদের দেশে আসে। তারপরের ফুলটা? এইখানে সবগুলোই বোলাডি ওরো। ও, সবগুলো একই ফুল? একই ফুল, বিভিন্ন স্টেজে আছে আর কি। এই ফুলটার এই ইয়েলো কালারই হয়? হ্যাঁ, ইয়েলো কালারই, একটাই ভ্যারাইটি? একটাই ভ্যারাইটি। এই চন্দ্রমল্লিকার যে ইতিহাস, যদি একটুখানি দু একটা কথা বলেন এর ইতিহাস সম্পর্কে, কিভাবে ভারতবর্ষে এটা এলো এবং কিভাবে? ভারতবর্ষতে এসছে ইংরেজদের সঙ্গে সঙ্গে এগুলো এসছে, তার আগে ভারতবর্ষে চন্দ্রমল্লিকা ছিল, কিন্তু এখন যে প্রজাতি চন্দ্রমল্লিকাগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ইংরেজদের সঙ্গে সঙ্গেই এসছে ভ্যারাইটিগুলো। এর আগে জাপানে প্রথম চন্দ্রমল্লিকা চীন থেকে আসে। হ্যাঁ, জাপানিরা ওই যারা বুদ্ধিস্ট মঙ্ক, তারা চীনে যেতেন, ওখান থেকে সংগ্রহ করে নিয়ে আসতেন, এবং জাপানের ফুল কিন্তু চন্দ্রমল্লিকা ফুলই হচ্ছে ওদের জাতীয় ফুল। ওদের রাজমুকুটে, ওদের মুদ্রা, সব কিছুতেই কিন্তু চন্দ্রমল্লিকার ব্যবহার প্রচুর আছে। ওখান থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে, আর পরবর্তীকালে অস্ট্রেলিয়া, আমেরিকা এবং ইংল্যান্ড হয়ে এই ফুলগুলো চলে আসে ভারতবর্ষে। যারা যাতায়াত করেন তারা নিয়ে আসেন, কারণ বাই পোস্ট এগুলো আনা সম্ভব না। তখন তো ইংরেজরা যাতায়াত করতো আমাদের দেশে, এখান থেকে অনেক লোক যেত, তারা নিয়ে আসতো। আর এখন আনতে গেলে ক্যারিয়ার দরকার, যারা ওখানে থাকেন তাদের মাধ্যমে যদি আনা যায়। যেমন আমি বিগত 5 বছরের মধ্যে প্রায় 30টা মতো নতুন গাছ ওখান থেকে নিয়ে এসেছি। যত এখনকার নতুন গাছগুলো গ্রোয়াররা গ্রো করে, তার ম্যাক্সিমাম গাছগুলোই কিন্তু এই বিগত 5-6 বছরের মধ্যে সবগুলোই কিন্তু আমার নিয়ে আসে। এই ধরুন আইভার মেস, এই যে গাছটা আর কি, আইভার মেস, এখন ফুল ফোটেনি। এই ফুলটা আইভার মেস, জাস্ট কুড়ি অবস্থায় আছে। এটা কি অবস্টিনেট ভ্যারাইটি? না, অবস্টিনেট না, এটা অবস্টিনেট না। অবস্টিনেট না। এই যে রিতার ওভার, এটা কুড়ি আছে, আর এটা ফুটেছে। এই যে রিতার ওভার। কোনটা রিতার ওভার? এই যে এটা রিতার ওভার। দেখুন, এটা পিঙ্ক হয়েছে, ওটা সাদা হয়েছে। এটাই অরিজিনাল কালার। আর একটু ব্রাইট আসে, কিন্তু হঠাৎ গরম পড়ে গেলে তো কালারগুলো রাখছে না। এই চন্দ্রমল্লিকার ভ্যারাইটিগুলো আপনি বিদেশ থেকে আনাচ্ছেন? না, সব বছর আনি না। হ্যাঁ, মানে বিগত 5 বছরের মধ্যে 3বার না 4বার নিয়ে এসেছি। ও, আপনি কিভাবে আনেন? আমার ওখানে একজন ফ্রেন্ড আছে ইংল্যান্ডে, নাম শুনেছেন আপনারা, দেখেছেন ইউটিউবে, আইভার মেস, হ্যাঁ, যার নামে এই ফুলটা। ও, ওনার নামে ফুলটি? ওনার নামে ফুলটা। তা ওনার সঙ্গে আমার বিশেষ একটা সখ্যতা আছে আর কি। তা উনি গাছ আমাকে জোগাড় করে দেন। আমার 2 মানে এক ছাত্র আছে ইংল্যান্ডে, 2 ছাত্র আছে। ওরা যখন আসে
তখন ওদের মাধ্যমে গাছগুলো নিয়ে আসি। আবার এখান থেকে যখন যাই ওনাদের কোনো ডিমান্ড থাকলে এখান থেকে গাছগুলো তাদের হাত দিয়েই পাঠিয়ে দিই। অজিতদার ওখান থেকে কিছু গাছ বোধহয় যায়, এবার নিয়ে এসছি এবং পাঠিয়েও দিয়েছি। হ্যাঁ, আর তার আগে এবছরও দুটো নতুন গাছ এসছে, বাজারে এখনো ছাড়িনি। দুটো গাছ দেখবো ফুল কেমন হয় দেখি, তারপরে আস্তে আস্তে বাজারে ছেড়ে দেবো। তার মানে এই যে চন্দ্রমল্লিকার এত একটা স্বর্ণোজ্জ্বল অধ্যায়, তার উপরে আপনার অনেক অবদান রয়েছে। অবদান কেন জানি না, চেষ্টা করি আর কি, যাতে ফুলগুলো ভালো আসে, সকলে ভালোভাবে করতে পারে, তার প্রচেষ্টাটা করি আর কি। আচ্ছা, এই যে ওনারা যে বিদেশে এই ভ্যারাইটিগুলো তৈরি করেন, এটা কি অটোমেটিক স্পোর্ট করে হয় নাকি ওরা নিজেরা? না, ব্রিডিং করে করেন? কিছু কিছু সবকিছুই ব্রিডিং। উলম্যান নার্সারি তো আগে ব্রিডিং এর জন্য বিখ্যাত ছিল। এখন জন নেভিল বলে এক ভদ্রলোক ইংল্যান্ডের, উনি এই ব্রিডিং এর কাজগুলো করেন এবং উনি হচ্ছেন এই আইভার মেসের বিশেষ বন্ধু। উনি এই ব্রিডিং করার জন্য যখন যখন যে ভ্যারাইটিগুলো প্রয়োজন হয় আর কি, বিশেষ করে যেগুলো ওদের দেশে এখন হারিয়ে গেছে, সেই সবগুলো তো আমাদের দেশে রয়ে গেছে, তা সেই সব প্রজাতিগুলো নিয়ে যান ক্রস ব্রিডিং করে। আমাদের এখানে চন্দ্রমল্লিকা মুশকিল হচ্ছে কি, এর মানে বীজ তৈরি হয় না। পমপমে যেমন বীজ তৈরি হয়ে যায়, এর কিন্তু দুটো পুং এবং স্ত্রী দুটোই কিন্তু এর মধ্যে রয়েছে। দুটো অটোমেটিক কিন্তু এর প্রজননটা হয়ে যায়, এই জন্য একই ভ্যারাইটি থেকে যায়। আর এইগুলো করে কি, ওরা সেই পুরুষ বীজগুলো সব তুলে ফেলে, বিশেষ সিস্টেমের মধ্যে তুলে ফেলে, নিয়ে সেইভাবে প্রোটেকশন দিয়ে স্ত্রী বীজগুলো করে এবং অন্য ফুলের রেণু নিয়ে এসে, সেখানেও হয়তো পুরুষ বীজ আছে, সেই রেণুটা নিয়ে এসে দুটোর মধ্যে ওরা ব্রিডিংটা করে। এবার যখন জার্মিনেট করে তখন ওরা সিডগুলোকে করে দেখে যে কি ধরনের রং এলো, নতুন কিছু ভালো এলো কিনা। যত করে সবগুলোই হয়তো দাঁড়ায় না, কিন্তু এইভাবেই কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে এগুলো। আচ্ছা, ইয়ে লন্ডনের যে কোয়ালিটির ফুল হয়, আমেরিকাতে যে কোয়ালিটির চন্দ্রমল্লিকা হয়, আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে যেভাবে অসাধারণ চন্দ্রমল্লিকা ফোটে, না ওদের মতো কোয়ালিটির ফুল আমাদের ইন্ডিয়াতে হবে না, সম্ভব না, কোনোদিনই সম্ভব না। আমাদের আবহাওয়াটা গরম আবহাওয়া, আর ইংল্যান্ডের আবহাওয়াটা ঠান্ডা। যেখানে একটা প্রকৃতির একটা বিরাট অবদান রয়েছে চন্দ্রমল্লিকায়। ওখানকার শীত প্রধান অঞ্চলের যারা বাসিন্দা, তাদের দেখুন স্বাস্থ্য কত উজ্জ্বল এবং তাদের লম্বা চওড়া। হ্যাঁ, তারপরে ওরা নতুন প্রযুক্তি বের করে গ্রিন হাউসে গাছ করে, আর্টিফিশিয়ালি ওয়েদার মানে টেম্পারেচার কন্ট্রোল করে। আমাদের তো সেই সুযোগও নেই, আর অত খরচা করার মতো পরিস্থিতিও আমাদের নেই। অতএব আমরা সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভর করে নিজের চেষ্টাই যেটুকু চন্দ্রমল্লিকা করছি, তার বাইরে করা সম্ভব না। এই ভদ্রলোক যে গাছগুলো করেন, সেগুলোর তুলনায় আমাদের গাছে, ওনার গাছ যদি 100% আমরা নাম্বার দিই, তাহলে আমাদের গাছগুলো সেখানে 50% নাম্বারও পাবে না, মানে ওই তুলনায় আর কি। কারণ ওনাদের গাছের ভলিউম যেগুলো হয়। তবে আমাদের একটাই কৃতিত্ব আমাদের গ্রোয়ারদের, ভারতবর্ষের, যে এই অ্যাডভার্স কন্ডিশনের মধ্যেও তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং খুব খারাপ ফুল একটা ফোটাচ্ছেন না, অবশ্যই ভালো ফুল ফোটাচ্ছেন। আর ওখানে যে কম্পিটিশনটা, ওনারা তো কাট ফ্লাওয়ার নিয়ে যায়, আমরা পট নিয়ে যাই। এবার আমাদের কষ্ট হয়, ওনাদের কিন্তু কোনো ডিফেক্টগুলো ধরা পড়ে না। পাতা আমরা যখন যখন করতে যাই, তখন দেখবেন পাতার টপটা কি ধরনের, ফোলিয়েজটা কেমন, ব্রাইটনেসটা কেমন, ব্লুমটা কেমন হয়েছে, ইউনিফর্মিটি আছে কিনা, এরকম এতগুলো জিনিস আমরা বিচার করি। ওখানে কিন্তু ওইসব কিচ্ছু নেই, জাস্ট ফুলটা কাটলেন, নিয়ে গিয়ে ভাসের মধ্যে বসিয়ে দিলেন, শো শেষ হয়ে গেল, ফেলে দিয়ে চলে এলেন, কাজ হয়ে গেল। কত সহজ ওনাদের। তাহলে পট কালচার হিসেবে আমাদের ভারতবর্ষের গাছগুলোকে অবশ্যই একটা আলাদা মূল্য দিতে হবে। পট কালচার যদি হিসাব করি আমরা, যে আমাদের পট কালচার, একটা গাছ সাজানো, কম্পিটিশনের মাঠে গিয়ে সাজানো, ধরুন একটা গাছ এত লম্বা হয়ে গেছে, আর একটা তার তুলনায় আর একটা ভ্যারাইটি ছোট, এই দুটোকে সুন্দরভাবে একসঙ্গে একই সমতা রেখে সাজানো, এটাও তো একটা কঠিন কাজ। উনাদের সমস্যা নেই, কারণ ওনারা তো কাটছেন, কাটার পরে সেই মাপে অনুযায়ী কেটে নিয়ে গিয়ে ওনারা বসিয়ে দিচ্ছেন, কিন্তু আমাদের সেই সমস্যাটা আছে। এবং এই জন্য আমার মনে হয় আমাদের ফুলের মান ওদের থেকে একটু কম হলেও আমাদের গ্রোয়ারদের কিন্তু কৃতিত্ব অনেক বেশি কৃতিত্ব। অধীরবাবু আমাদের দীর্ঘদিন ধরে শেখাচ্ছেন চন্দ্রমল্লিকা কীভাবে ভালো ফোটানো যায়। আমরা আপনার কাছেও যদি সারা বছর এরকম শুনতে পারি তো ভালো লাগবে। আজকে এসছি যখন, দু একটি পরিচর্যার কথা যদি শোনান। হ্যাঁ, চন্দ্রমল্লিকার পরিচর্যা তো প্রথম পর্যায় থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ, নীরব চারাগুলোকে সংগ্রহ করা, সেগুলো নিয়ে আসার পর কোনো রকম যাতে পোকামাকড় না থাকে, ভাইরাস না থাকে, তার জন্য তাকে পরিশুদ্ধ করা। তারপরে আস্তে আস্তে ওকে 2 ইঞ্চি করা। 2 ইঞ্চিটা করার পরে ওখানে প্রায় 1 মাস মতো থাকে 2 ইঞ্চিতে। তারপরে 1 মাস থেকে 1.5 মাস মতো ডেভেলপমেন্ট বুঝে, গাছের বৃদ্ধি বুঝে, তারপরে এটাকে আমরা 4 ইঞ্চিতে ট্রান্সফার করি। 4 ইঞ্চিতেও প্রায় 1 মাসের মতো থাকে, আর 3 সপ্তাহ বা 4 সপ্তাহ থাকে। তারপরে আমরা ওই সেপ্টেম্বরের দিকে এটাকে মূলত 8 ইঞ্চিতে ট্রান্সফার করি। এই হলো গিয়ে ওর মানে পট থেকে পটে স্থানান্তর করার ব্যাপার।
এবার পরিচর্যা বলতে হচ্ছে গাছকে কিন্তু রেগুলার স্নান করানো। এই যে গাছের বড় বড় পাতা দেখা যায়, এই পাতার বাড়াতে গেলে কিন্তু গাছকে রেগুলার স্নান করাতে হবে। যখন রোদ্দুর থাকবে, রোদ্দুরে যদি গাছকে স্নান করানো যায় 3-4 বার, তাহলে পাতায় যে জলটা খায় আর কি, হ্যাঁ, সেই পাতায় সেই জলটা থাকলে কিন্তু গাছের পাতার খুব বৃদ্ধি হয়। এর সঙ্গে কেমিক্যাল বেরিয়ে গেছে এখন, অনেক রকমের জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করা যায়, সেগুলো পাতা যখন সরাসরি খায় গাছের পাতা বৃদ্ধি হয়। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আমরা খাবার যেগুলো দিই আর কি, মূলত আমরা ব্যবহার করি ওই জৈব সার। প্রতি সপ্তাহে আমরা 3 বার করে খাবার দিই, বা 2 বার বা 3 বার দিই বৃদ্ধির 4 ইঞ্চি পর থেকে। আমাদের মূলত খাবারগুলো তৈরি হয় ধরুন খোল অল্প পরিমাণ, ডিএপি সার কিছু পরিমাণ, ভাতের ফ্যান থাকে, তার মধ্যে মাছ থাকে, বিশেষ করে পুঁটি মাছ বা মৌরালা মাছ যেগুলো এখন দুষ্প্রাপ্য হয়ে উঠছে, সেগুলো তো একসময় প্রচুর পেতাম, এখন তো অনেক কমে গেছে। যেগুলো ওখানে পাওয়া যায় না, তখন ওই বাজারে যে লোট্টে মাছ সব থেকে সস্তা এখন মাছ আর কি, এইগুলো ভালো করে স্টিম করে নিয়ে, মাছগুলোকে স্টিম করে নিয়ে সবগুলোকে 10 লিটার জলের মধ্যে আমরা মিশিয়ে রেখে দিলাম। মিশিয়ে রেখে দেওয়ার পর ওটা যখন একটু পচে যায় আর কি, তখন আমরা সপ্তাহে 3 দিন 2 দিন বা 3 দিন অবস্থা বুঝে আর কি সেই খাবারগুলো দিয়ে থাকি। এই যে তরল জৈব সারটা বানান আপনারা, এটা যেমন চন্দ্রমল্লিকাতে দেওয়া হচ্ছে, অন্যান্য যে কোনো গাছেই দেওয়া যায়? অন্য যে কোনো গাছেই দেওয়া যায়। এই যে জৈব সারটা হচ্ছে, এটাতে মোটামুটি সব রকম খাবারই পাচ্ছে। হ্যাঁ, সব রকমই খাবার পাচ্ছে। কারণ মাছের মধ্যে রয়েছে নাইট্রোজেন থেকে শুরু করে সবই রয়েছে, খোল রয়েছে, সব কিছু রয়েছে। আর আমরা সাপ্লিমেন্ট হিসেবে তো কিছু কেমিক্যাল খাবার দিই, এগুলো অস্বীকার করে লাভ নেই। আর ফুলের ভলিউম বাড়ানোর জন্য এখন কেমিক্যাল সার কিছু প্রয়োগ করতেই হয়, সম্পূর্ণ জৈব সারের উপর নির্ভর করা যায় না। সেই কেমিক্যাল সারের নির্দিষ্ট কিছু কেমিক্যাল আছে, সেগুলোকে নির্দিষ্ট কম্বিনেশনে মিশিয়ে, হ্যাঁ, সেটাকে সপ্তাহে 2 দিন সেটাকে গাছের খাদ্য হিসেবে দিলে ওই কুড়ি আসার পর, রং ধরতে শুরু করেছে তার আগে পর্যন্ত এগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু ফুলের ভলিউমটা অনেক বাড়ানো যায়। কিন্তু গাছ যদি ধরুন ঠিক মতো বৃদ্ধি পায়নি, অথচ সেই সব খাবারগুলো আমরা দিলাম, গাছ নিতে পারলো না, তাহলে কিন্তু ফল পাওয়া যাবে না। যেমন আমার দেখছেন এবার, আমি তো আবার কেমিক্যাল ব্যবহারই করিনি, কারণ আমি জানি যে কোনো লাভ নেই, আমার নষ্টটা হয় পুরোপুরি। সেই জন্য আমি এবার কোনো কেমিক্যালই ব্যবহার করিনি। মানে ফুল বাড়ানোর জন্য যেটা দরকার সেটা আমি করিনি, এবার অপচয় করিনি। না না, অপচয় করে লাভ নেই, আমি জানি তো যেগুলো হবে না, মানে ঘোড়াই গলদ হয়ে গেছে, আর কি হবে। আচ্ছা, আমরা যে এরকম খোল মাছ এগুলো পচিয়ে দিচ্ছি, লন্ডনেও কি এইভাবে দেওয়া হয়? না, ওরা মনে হয় এই ধরনের খাবার দেয় না, ওরা মূলত কেমিক্যালই, পুরো কেমিক্যালই করে। যে বসে বসেই কথা হোক, হ্যাঁ, অসুবিধা নেই। আপনার চন্দ্রমল্লিকার ক্ষেত্রে প্রচুর ফর্মুলা চারিদিকে শোনা যায়, এক একজন এক একভাবে করেন, এবং যারা যেটা করেন ওনারা বলেন যে ওইটাই একমাত্র শিরোধার্য। এটা নিয়ে আপনি একটু কিছু কমেন্টস যদি করেন। দেখুন, যেটা ভালো ফুল পেতে গেলে যিনি যেটা ব্যবহার করছেন, নিঃসন্দেহে তার একটা নিজস্ব যুক্তি আছে, বা তার তিনি ফল পেয়েছেন বলে সেটা করছে। কিন্তু আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে আমরা যে চন্দ্রমল্লিকা ফুল ফোটাই, খুব অল্প খাবারে চন্দ্রমল্লিকা খুব সুন্দর মানে ফুল ফোটে। আমার যদি ধারণা যে বেশি খাবার দেবো, তাহলে কিন্তু চন্দ্রমল্লিকায় হিতে বিপরীত হয়ে যায়। বেশি খাবার দেওয়ার দরকারই হয় না, খাবার দেওয়ার কোনো প্রয়োজন হয় না চন্দ্রমল্লিকায়। হ্যাঁ, সীমিত কিছু কেমিক্যালের প্রয়োগ এবং জৈব সার, এই দুটোর কম্বিনেশন ঠিকমতো করা গেলে চন্দ্রমল্লিকা এমনিতেই হবে। আর ওই বললাম আপনাকে যে পরিচর্যার জন্য চোখ, রান্না কিন্তু বুঝলেন অনেকেই করে, কিন্তু সকলের রান্না সমান হয় না কেন? মশলাপাতি তো একই, তাতে কোনো নতুনত্ব কিছু নেই। এই যে কৃত কৌশল, কোন মশলা কখন দেব, কিভাবে দেব, কতটা দেব এবং কিভাবে সেটাকে প্রয়োগ করব, এইটার উপরেও কিন্তু চন্দ্রমল্লিকা নির্ভর করে। আমার খাবারটা কিভাবে দিতে হবে, হ্যাঁ, গাছকে দেখে বুঝি না আর কি, যে এটা খাবার চাইছে না চাইছে না, এগুলো মানে অভিজ্ঞতা আস্তে আস্তে মানুষকে শেখায়। হ্যাঁ, অতএব অল্প খাবারে চন্দ্রমল্লিকা আমরা করি। আমি তো বলেছি আপনাকে যে আমাদের অধীরবাবু হচ্ছে আমার হাতে খড়ি দিয়েছেন এই চন্দ্রমল্লিকা। অধীরদা আপনাকে শিখিয়েছেন? অধীরদার কাছ থেকেই তো আমি শিখেছি। একসঙ্গে যেহেতু আমরা চাকরি করতাম, ওনার সংস্পর্শে এসে আমার চন্দ্রমল্লিকার একটু আগ্রহ বাড়লো এবং আস্তে আস্তে করা শুরু করলাম। 30টা টব দিয়ে শুরু করেছিলাম, আজকে 350-400 টব পর্যন্ত আমার ছাদে যেটুকু জায়গা আছে এগুলো আমি করি। হ্যাঁ, আপনি পুরোনো ভিডিওগুলো দেখাচ্ছিলেন। হ্যাঁ, এবছর আপনি করতে পারেননি, বোঝা যাচ্ছে যে কেন আপনি বলছিলেন যে ভিডিও করার মতন অবস্থায় নেই। হ্যাঁ, পুরোনো ভিডিও আমার খুবই অসাধারণ। আগামী বছর আমরা আশা করি আপনার সেই রকম গাছ দেখাতে পারবো, আশা করি। হ্যাঁ, প্রতি বছর তো এত মানে হেলাফেলা করে করা যাবে না, এবার বাধ্য হয়েছি, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। এই যে এখানে আমরা ফুলটা দেখছি,
হ্যাঁ এটা তো ফুটছে। হ্যাঁ ফুটছে, এখনো কিছুই হয়নি, হবে। এটা কি নাম? কোকা কিঞ্জন। কোকা কিঞ্জন। হ্যাঁ, এর একটা ভ্যারাইটি আছে, আমাদের দেশে নেই, কোকা এৎসুজেন, সাদা হয় এটা। এটা হলুদ। তো চন্দ্রমল্লিকা নিয়ে আপনি রীতিমতন পড়াশোনা করেন? পড়াশোনা সেরকম কি, যেটুকু পারি আর কি। আর সারা বিশ্বে এই চন্দ্রমল্লিকা বর্তমানে যে চর্চাটা চলছে তার সাথে আপনি একেবারে? হ্যাঁ অবশ্যই, আমি এর সঙ্গে ওয়াকিবহাল আর কি। ওয়াকিবহাল। আমি যেসব ইংল্যান্ডের যে ক্রিসেন্থাম লাভার্স গ্রুপ আছে, ন্যাশনাল ক্রিসেন্থাম সোসাইটি, আমি তার থেকে যে প্রোডাকশন, এই যেগুলো বইগুলো বের করে, জার্নালগুলো বের করে, সেগুলো আমি নিয়মিত আমার মানে অনলাইনে সেগুলো আমি নিই আর কি। এগুলো থেকে পড়াশোনা কিছু করি। আর ওই ধরনের ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ আছে? বেশ কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ আছে, তাদের সঙ্গে আমার তো রীতিমতো চ্যাটিং হয়, মানে মানে আইভার ম্যাক্সের সঙ্গে তো সব থেকে বেশি হয় আর কি। এটা আমাদের খুব রোমাঞ্চিত করছে যে আমরা যেই একজন ফুল যে আমরা অনেক দিন ধরে বলছি আইভার ম্যাক্স, তার সাথে আপনার সরাসরি যোগাযোগ রয়েছে। এই তো কালকেও ওনার সঙ্গে কথা হলো, ক্রিসমাস গ্রিটিংস পাঠালেন, আমিও পাঠালাম একটা ফুল দিয়ে, উনিও একটা ফুল দিয়ে পাঠালেন। ওনারাও কি শুধু বিভিন্ন রকম পেশা থেকে এসে করেন এগুলো? হ্যাঁ বিভিন্ন পেশা নাকি ওটাই করেন? আইভার ম্যাক্স হর্টিকালচারিস্ট ছিলেন, রিটায়ার, মানে প্রথম থেকেই গাছ করতেন আর কি। উনি কিন্তু এই চন্দ্রমল্লিকার পাশাপাশি আরো অনেক গাছ করেন, অনেক কিছু ধরেন, গোলাপ করেন, তারপরে সিজন ফলের মধ্যে কার্নেশন করেন, গ্ল্যাডিউলাস করেন, অনিয়ন করেন, মানে সবজির নার্সারির মতন। নার্সারির মতো, এবং অনেকটা জায়গা নিয়ে করেন, তো 3-4 রকমের মানে ব্যবস্থা থাকে ওনাদের। কখনো হিট কন্ট্রোল করার জন্য, কখনো কোল্ডনেস কন্ট্রোল করার জন্য, সব রকমের ব্যবস্থা থাকে ওনাদের, আধুনিক ব্যবস্থা। আর ব্রিডিং করেন? ব্রিডিং উনি করেন না, মানে লিমিটেড লোকই ব্রিডিং করেন, কিন্তু উনার এক ফ্রেন্ড আছেন জন নেভিল বলে, তার নামে একটা গাছও আছে, বিলি নেভিল। এটাও নতুন গাছ এনেছিলাম আর কি। ওটা এনেছিলেন? হ্যাঁ, আমার বাড়িতে এই গাছটা এই বছর নেই, এই আমার আরো কয়েকজনের বাড়িতে আছে, সামনের বছর এটা আমি নিয়ে আসবো আবার। ওই ভদ্রলোক ব্রিডিং এর কাজটা মোটামুটি করেন। এই ধরুন অস্ট্রেলিয়াতে ওই এরকম অনেকে আছেন, তারাও ব্রিডিং করেন। হ্যাঁ, এই চাকদাহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশন এটি শুরু হয়েছিল বোধহয় আপনাদের হাত ধরে? আমাদের হাত ধরে 97 সালে প্রথম শো হয়, মানে প্রদর্শনী হয়। অদিতদা, আপনি এনারা সব প্রতিকৃত। আমরাই হচ্ছে গিয়ে এটাকে শুরু করার উদ্যোগ নিয়েছিলাম। একটা ছোট্ট পুষ্প প্রদর্শনী দেখে, অগোছালো ভাব দেখে আমাদের মনের মধ্যে এলো যে আর একটু ভালো করে করা দরকার, ওই শুরু। এবং প্রচেষ্টা নিয়ে 96 সালে আমাদের এই ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা পায়, এবং 97 সালে আমরা জানুয়ারি মাসে ছোট্ট করে প্রথম প্রদর্শনী করি। 3বার মাঠ পরিবর্তন হয়েছে। আগে আমরা মিউনিসিপ্যালিটি মাঠে করতাম, ওখানে 18 বছর করার পর ওই মিউনিসিপ্যালিটির মাঠে ওরা বিল্ডিং তৈরি করতে শুরু করলো, বাধ্য হয়ে আমাদের নবারণ সমিতি এই কাছে, আপনি এসছেন কি? এসছি, এই মাঠে নবারণ মাঠেও 7-8 বছর করেছি আমরা। এই গত বছর থেকে আমাদের বাপুজি বিদ্যামন্দির মাঠে চলে যেতে হয়েছে। ওখানে জায়গা অনেক বড়, ওখানে প্রদর্শনীও খুব ভালো হচ্ছে, অন্য আঙ্গিক পেয়েছে আর কি। মেলা হয়, তো মেলাটা হয়, জায়গাটাও বড়, খুব বড় জায়গা, ওই জায়গাটা অনেক ভালো হয়েছে আমাদের। আচ্ছা স্যার, যদি চন্দ্রমল্লিকা এবং এই আপনাদের সংগঠনে যুক্ত হওয়া ইত্যাদি যে কোনো ব্যাপার আপনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান, অবশ্যই, তাহলে আপনি ফোন নম্বরটা যদি দেন। আমার ফোন নম্বর হচ্ছে 8250181730। আর আমাদের একটা বই আছে, অ্যাসোসিয়েশনের একটা বই আছে, আমাদের যারা গ্রোয়ার, যাদের অভিজ্ঞতা, মানে বাস্তব অভিজ্ঞতা দিয়ে লেখা বই। আমারও একটা চন্দ্রমল্লিকার উপর লেখা আছে, চন্দ্রমল্লিকার আত্মকথা বলেও একটা লেখা আছে, কিভাবে চন্দ্রমল্লিকার রূপান্তর ঘটলো, কিভাবে এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়লো, এটাও একটা লেখা আছে। আর চন্দ্রমল্লিকার পরিচর্যার থেকে শুরু করে সব কিছু নিয়ে, তার আর্টিফিশিয়াল লাইট যেটাকে আমরা বলি আর কি, গাছের বৃদ্ধির জন্য কৃত্রিম আলো ব্যবহার করা, এই সমস্ত কিছুর উপর চন্দ্রমল্লিকার ওই লেখার মধ্যে সবকিছু রয়েছে, তার খাবার দাবার এটা ওটা সবকিছু রয়েছে। আর গোলাপের উপর রয়েছে সেই বইটির মধ্যে, ডালিয়ার মধ্যে রয়েছে। তা ওই বইটা যারা নতুন বিগিনার, তারা যদি ওই বইটা সংগ্রহ করতেন তাহলে অনেক উপকার পাবেন। আমাদের প্রদর্শনীর মাঠে এটা খুব সাবসিডি রেটে দেওয়া হয়। আর অন্য সময় নিলে পরে আপনাকে ফোন করলে তো আপনি যোগাযোগ করতে, আমার সঙ্গে ফোন করলে, আমাকে ফোন করলে, বা আমাদের সম্পাদক আছেন, সম্পাদকের সঙ্গে যোগাযোগ করলে এটা পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। স্যার, আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এই গাছে যে আলোটা প্রয়োগ হয় তাই নিয়ে অনেকে গবেষণা করেছেন এবং করছেনও। তারা অনেক সময় আমাদের বলেছেন যে যারা এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তাদের সাথে আমরা কথা বলতে চাই। তা আপনার কাছে আমরা শুনতে চাই যে এই যে লাইটের প্রয়োগ, সেটা নিয়ে আপনার যে অভিজ্ঞতা দীর্ঘদিন, এই যে আমরা দেখতেই পাচ্ছি একটা লাইট ঝুলছে,
বিশেষ করে আপনি চন্দ্রমল্লিকার ক্ষেত্রে এই আলোর প্রয়োগটা কি ভূমিকা নেয়? এই আলোর প্রয়োগটা করতে হয় কারণ গাছের বৃদ্ধির জন্য। কারণ সালোক সংশ্লেষে আলো ছাড়া তো হবে না। আর যে সময়টায় আমরা দিনের আলোটা পাই তার থেকেও একটু বেশি পরিমাণ আলো গাছকে দিলে গাছের খাদ্য খেতে সুবিধা হয় এবং গাছের বৃদ্ধিটা অব্যাহত থাকে। সেই জন্য কৃত্রিম আলো আমরা দিই এবং এটা যখনই এটা নির্ভর করে দিনের উপর, দিন বলতে মাসের উপরে। যখন আস্তে আস্তে আমরা দেখি যে দিনের এটা কমে যাচ্ছে ডিউরেশন, মূলত একটা ধরুন 10 থেকে 12 ঘন্টা লাইট দরকার, আস্তে আস্তে যখন দিন ছোট হচ্ছে, এই দিনগুলো ছোট হতে হতে যখন রাত্রি বাড়ছে তখন দেখা যাচ্ছে যে যেটুকু প্রয়োজন ছিল সেটুকু নেই। তখন এই যে ঘাটতি পিরিয়ডটুকু আমরা কৃত্রিম আলোর সাহায্যে পূরণ করার চেষ্টা করি। আচ্ছা, ওকে। এবং সেই জন্য কিন্তু সব মাসে কিন্তু একই ধরনের সময় ধরে কিন্তু আলো দেওয়া হয় না। একদম প্রথম পর্যায়ে হয়তো 1 ঘন্টা লাইট দেওয়া হলো, এবার আরো দিন ছোট হয়ে গেল, শীতকাল বাড়ছে, তখন শীতকাল বাড়ছে, লাইটও বাড়ছে। হ্যাঁ, এইভাবে কিন্তু এটা বেড়ে যায়। আর যখন ফুল নেওয়ার প্রয়োজন হবে অ্যাটলিস্ট মানে তার 65 দিন আগে এই লাইট কিন্তু বন্ধ করতে হবে, না হলে কিন্তু ফুলে কুড়ি আসবে না। কুড়ি আসবে না। টোটালটাই যদি আলো জ্বালিয়ে রাখা হয় তাহলে কুড়ি আসবে? কুড়ি আসবে, ছোট কুড়ি আসবে, সব গাছে আসবে না। কিছু গাছে আসবেই না, কিছু গাছে হয়তো আসবেই না। যারা অবস্টিনেট গাছ যেগুলো এরকম আছে, যেগুলো কুড়ি আসতেই চায় না, আমরাও যখন ফাইনাল পট 8 ইঞ্চিতে করি তারপরে ওইগুলোকে সম্পূর্ণ আলাদা করে দিই, একটা ব্ল্যাক সেড টার্পোলিন টানিয়ে দিই, ওতে যেন আলো না যায়। কারণ এমনি কুড়ি আসতে চায় না, আবার যদি আলো দেওয়া হয় এমনিতেই কুড়ি আসবে। এই হচ্ছে সমস্যা, মানে এই অন্ধকারটাই ওকে প্রজননের দিকে নিয়ে যাচ্ছে। অন্ধকারটাই নিয়ে যাচ্ছে। হ্যাঁ। আর স্যার, আমাদের দর্শক বন্ধুদের আরেকটা প্রশ্ন, যে এই যে আমরা অনেক সময় কথা বলতে বলতে বলি যে চন্দ্রমল্লিকার মাথা মোটা হয়ে যাচ্ছে, মানে অবস্টিনেট গাছের যে এক একটা ভ্যারাইটি, তা এইটা নিয়ে আপনি একটু আলোকপাত করুন। চন্দ্রমল্লিকা যে কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো আমাদের আবহাওয়াতে এখনো পরিপূর্ণ অ্যাডজাস্ট করতে পারেনি। হ্যাঁ, সেগুলো ইংল্যান্ডে ফুল হচ্ছে, ওদের কোনো সমস্যা নেই, কারণ ওরা লাইট কন্ট্রোল করতে পারছে, সব রকম আর্টিফিশিয়াল জিনিসগুলো দিচ্ছে। কিন্তু আমাদের দেশে সেগুলো এখনো অ্যাডজাস্ট করতে পারেনি, এবং সেইগুলোই আমরা অবস্টিনেট বলে কিন্তু এখনো মানে চিহ্নিত করেছি। তার মধ্যে তো সব থেকে বড় অবস্টিনেট গাছ হচ্ছে টার্বুলেন্ট। হ্যাঁ, একটা ভয়ঙ্কর অবস্টিনেট গাছ। বার্মিংহাম রেড রয়েছে, এমেথিস্ট রয়েছে। হ্যাঁ, এই ধরনের গাছগুলো কিন্তু সহজে কুড়ি আসতে চায় না, ফ্লোরেন্স সুস্মিত। তো এইগুলোকে প্র্যাকটিক্যালি আর একটা এতে দেখেছি যে এই গাছগুলো যদি পরীক্ষামূলকভাবে আর কি মানে আর্লি ব্রেক দেওয়া যায়, একদম ছোট অবস্থায় যদি ব্রেক দেওয়া যায়, ব্রেক বলতে কুড়ি ভেঙে দেয় না, একদম ডালের কিছুটা মানে মাথাটাকে ভেঙে দেওয়া, এর সাইড ব্রাঞ্চ যেগুলো বেরোয় তাতে কুড়ি আসার সম্ভাবনা বেশি বেড়ে যায়। হ্যাঁ, বাড়ে, পার্সেন্টেজটা কিছুটা বাড়ে। এটা অভিজ্ঞতা দিয়ে দেখেছি, এটা অভিজ্ঞতা দিয়ে দেখেছি আর কি। আবার মানে গাছের মানে দেখে, গাছের চেহারা দেখেও মোটামুটি কোন কাটিংটাই কুড়ি আসতে পারে সেরকম কাটিং সংগ্রহ করা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং সেটা একমাত্র মানে কাটিং নার্সারি থেকে সংগ্রহ করলে কিন্তু সেটা সম্ভব না। নিজের মাদার প্ল্যান্ট রাখতে হবে, মাদার প্ল্যান্ট রেখে সেখান থেকে বেছে বেছে, আমি বাইরের থেকে সংগ্রহ করলে আমি 5টা গাছ কিনে আনলাম, কিন্তু সেগুলো ঈপ্সিত মানের কাটিং নয়। অতএব নিজে মাদার প্ল্যান্ট রাখলে সেরকম পছন্দসই কাটিং বেছে করতে পারলে এই গাছে কুড়ি আসে। ওটা কি ফার্স্ট কাটিং, সেকেন্ড কাটিং এরকম ব্যাপারটা আছে? আছে তো বটে। ফার্স্ট কাটিংয়ে তো নর্মালি একটু আগে কাটা হয়। হ্যাঁ, সেগুলো একটু কি বলবো হার্ড কাটিং হয়, কিন্তু তারপরে যে সেকেন্ড কাটিংটা হয় ওটাতে ভালো ফুল, বেস্ট কাটিং, এটাই হচ্ছে বেস্ট কাটিং। তাহলে ওটা নিজের মাদার থাকলেই সেটা সঠিকভাবে মেইনটেইন করা সম্ভব। কারণ নার্সারিতে তো হাজার হাজার গাছ কিনলে ওরা কাটিং করছে, কোন কাটিংটা আমি পাচ্ছি কোনো গ্যারান্টি থাকে না, জানা যায় না। বিশেষ করে যে ফুলগুলো আমি নিজে করব সেই মাদার প্ল্যান্ট নিজের কাছে রাখাই দরকার, এটা না করলে সম্ভব না। এবারে আপনার এখানে কিছু অবস্টিনেট ফুটেছে? অবস্টিনেট গাছ লাগাইনি, একটা লাগাইনি। কাটিং সংগ্রহ করতে আমি নিজে মাদার যখন থাকে আমি তখন নিজের অবস্টিনেট গাছ লাগাই, কিন্তু এই সংগ্রহ করা অবস্টিনেট গাছ দিয়ে আমি কখনো ট্রাই করিনি আর কি। স্পাইডারটা ফুটছে, এই স্পাইডারটার নাম কি? ডায়মন্ড জুবিলি। এর স্পোর্টস আছে একটা ইয়েলো, এটা হচ্ছে অরিজিনাল ডায়মন্ড জুবিলি, এটাই অরিজিনাল ডায়মন্ড জুবিলি। আর ওই যে ফুলটা দেখছেন, এটা গতবারের আগের বার নিয়ে আসা হয়েছে, লুন্ডি, ইয়েলো লুন্ডি। এই ফুলটা নতুন এসছে বাজারে, সকলের কাছে নেইও এখন। লুন্ডি এর পেটালসটা একেবারে অন্যরকম ভাবে খুলছে, অন্যরকম রিফ্লেক্স। তো ইংল্যান্ডের ফুলগুলো মূলত রিফ্লেক্স ফুল সবই।
এই চন্দ্রমল্লিকার ইংল্যান্ডের ফুল আর জাপানের ফুল এই দু দেশের থেকেই মূলত এসছে। আমেরিকা অস্ট্রেলিয়া এই 4টে দেশ। এটাও কিন্তু নতুন ফুল, ট্রাইডেন্ট। ওইটা নতুন ফুল, নতুন ফুল ট্রাইডেন্ট। এটা দুটোই একই। এই দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, 3টে ফুল আছে, এটা দেখুন রিফ্লেক্স হচ্ছে, একই গাছ। এই দেখুন কার্ভিং হয়ে যাচ্ছে, একই গাছ ট্রাইডেন্টেরই। হ্যাঁ, ট্রাইডেন্টেরই। কি করে এটা হয়? এটা হয়ে যায়, আমাদের আবহাওয়াতে এগুলো হয়ে যায়। অটোমেটিক চেঞ্জ হচ্ছে। অটোমেটিক চেঞ্জ হয়, মানে পুরো পাপড়ির প্যাটার্নই চেঞ্জ হয়ে যাচ্ছে। পাপড়ির প্যাটার্নই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অদ্ভুত জিনিস। সেই বোলাডিওরা। হ্যাঁ, বোলাডিওরা। এই যে দেখুন এই গাছটা মানে ফুটে গেছে, সালে প্রিমরোজ ফুটে গেছে, কিন্তু এর কিন্তু পেটালস হয়নি। মানে যে সময় এই গাছটাকে লাগানো প্রয়োজন ছিল সেই সময় লাগানো হয়নি, অনেক পরে লাগানো হয়েছে। ওর কুড়ি ডেভেলপ করার জন্য যে সময়টা দেওয়া দরকার সেই সময়টাই আমরা দিতে পারিনি। সেই সময় কাটিং পাওয়া যায়নি। এর হচ্ছে ভ্যারাইটি এইটা। হ্যাঁ, সালে প্রিমরোজ। এই দেখুন এই দুটো কুড়ি এসছে অনেক পরে, আর এই গাছটা দেখুন কুড়ি এসছে অনেক আগে। আমি ভেঙে দিয়েছিলাম গাছটাকে। এই দেখুন ব্রেকও দেখতে পাবেন আপনি। এখানে ব্রেক করা হয়েছে। গাছটা ছোট হয়েছে কিন্তু এর ডেপথ দেখুন ফুলের, কমপ্লিট কোনো থাকবে না, টাচ থাকবে না, একদম ভরাট। এটাতে একটা ব্রেক দিয়েছিলেন? হ্যাঁ, এটা ব্রেক দেওয়া গাছ। অনেক আগে কুড়ি আসছে, কিন্তু আগে কুড়ি আসলে ফুলের এর ঠিক হবে আর কি। এটাও একটা নতুন ফুল। এই যে এইগুলো জেফারসন, 2-3 বছর আগে এসছে। এটা বাজারে পাওয়া যায়, এখন রয়েছে। জেফারসন। এই যে সামনের এটা ফুটছে, এটা কি? এটাও জেফারসন। এটাও জেফারসন। এই একটা ভ্যারাইটি এসছে নতুন, ক্রিস্টিন আর্নল্ড। এটা 2 বছর ধরে আমি ট্রাই করছি, কিন্তু এটা ঠিক আবিষ্কৃত ফল পাওয়া যাচ্ছে না। ওই ডিস্ক বেরিয়ে যাচ্ছে, ডাবল করা যাচ্ছে না। তাহলে বিদেশে ডাবল হচ্ছে? হ্যাঁ, বিদেশে ডাবল হচ্ছে, আর আমাদের এখানে এসে এখনো মানাতে পারছি না। মানে খুব সেনসিটিভ। হ্যাঁ, খুব সেনসিটিভ। ও অন্য দেশে এসছে, অ্যাডজাস্ট করতে সময়। মানে ওর মাথায় এসছে যে আমি অন্য দেশে এসেছি ভালো করে। এখনো প্রথম বছর আমি দেখেছি রেগে রয়েছে। যখন ফার্স্ট এসছে ওখান থেকে যে কাটিংটা এসছে, আমি কাটিং করে যখন করেছি প্রথম বছর যে ধরনের ফুল পেয়েছি, পরবর্তীকালে কিন্তু সেই ধরনের ফুল আর পাওয়া যায় না। কিছুটা হেরফের হয়ে যায়। হেরফের হয়ে যায়, মানে চেঞ্জ করে। আবহাওয়ার সঙ্গে চেঞ্জ হবেই তো। আপনি ইংল্যান্ডে 2 বছর থেকে আসুন না, আপনার গায়ের রং পাল্টে যাবে। হ্যাঁ, আমি যদি আফ্রিকাতে চলে যাই, আমার গায়ের রং এক প্রস্ত কালো করে চলে আসবে। পরিস্থিতি এরকম। এই যে লুন্ডি, ওই হলুদ দেখলেন, এটা হচ্ছে লুন্ডি সাদা। এটাও নতুন এসছে, লুন্ডি সাদা। এটাকে সাদা লুন্ডি বলে না, লুন্ডি বলে। ওইটা স্পোর্ট হয়েছে হলুদ, সেই জন্য ইয়েলো লুন্ডি বলে। আমরা আজকে আর ভিডিও দীর্ঘায়িত করছি না, আপনার থেকে অনেক কিছু জানা গেল, আমরা ভবিষ্যতে অনেক কিছু জানবো। এবার আপনি আমার দর্শক বন্ধুদের 2-1টি কথা বলুন। হ্যাঁ, এবার তো দর্শকরা কিছুই দেখতে পেলেন না মোটামুটি। আমি আশা করছি সামনের বছর ঈপ্সিত ওয়ানের ফুল আমি ফোটাতে পারবো। সামনের বছর আসুন। হ্যাঁ, তখন আমি ভ্যারাইটি ধরে ধরে আরও বিস্তারিতভাবে আপনাকে বলতে পারবো, এবং সেখান থেকে আশা করি যারা দেখবেন তারা উপকৃত হবে। আপনাকে ধন্যবাদ, আপনি এসছেন কষ্ট করে, এই ভাঙা হাটেও কিন্তু আপনি ভিডিও করলেন, কিন্তু আমার মনটা বললো না, এটা হচ্ছে সমস্যা। না, আমাদের তো আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কি আর করা যাবে। বন্ধুরা, রোমাঞ্চিত হওয়ার মতন বিষয়, বিশ্বমানের যে চন্দ্রমল্লিকার চর্চা, তার সঙ্গে যুক্ত আমাদের এই পশ্চিমবঙ্গের একজন মানুষ, এবং তার বাড়িতেও প্রতি বছর অসাধারণ চন্দ্রমল্লিকা ফুটতে থাকে। এবছর আপনারা সেরকম ফুল দেখতে পারলেন না, কিন্তু আমরা অপেক্ষা করব ঠিক সেই মানের ফুল আগামী বছর আমরা আপনাদের দেখাতে পারবো। এবং আমরা মাঝে মাঝে আসবো ওনার এই অসামান্য জ্ঞানের যে ডালি, তার থেকে যদি আমরা কিছু জানতে পারি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার। নমস্কার।